হ্যালো জিনিয়াসরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। সো আমরা ইন্ট্রোডাকশন এর ফার্স্ট ক্লাস অর্থাৎ পার্ট 1 লেকচারে আজকে তোমাদের সাথে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো এবং বেসিক রুলস এবং ইন্টিগ্রেশনের প্রপার্টিস কি আছে সেগুলো নিয়ে কথা বলবো। আস্তে আস্তে আমরা পুরো ইন্টিগ্রেশনটাকে A to Z অর্থাৎ বেসিক টু প্রো লেভেল পর্যন্ত আমরা পুরোপুরি সবকিছু বিস্তারিত দেখার চেষ্টা করব। নর্মালি এইচএসসি থেকে শুরু করে বা একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন অর্থাৎ বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যে ইন্টিগ্রেশনের যে পার্টগুলো বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা খুব সহজে এবং স্টেপ বাই স্টেপ ইলাবোরেটলি দেখার চেষ্টা করব। এবং এখানে এমসিকিউ রুলস এবং রিটেন রুলস সবগুলোই আমরা দেখার চেষ্টা করব, যেন তোমার যে ক্রিয়েটিভ কোশ্চেন হোক বা তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে নর্মাল কোশ্চেনগুলো হোক বা বুয়েট অ্যাডমিশন টেস্টের যে একটু হার্ড টাইপের কোশ্চেন হোক, সবগুলো যেন আমরা A to Z সলভ করতে পারি। ঠিক আছে, অলরাইট। তাহলে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের। ইন্ট্রোডাকশনে কি নর্মাল ব্যাপারটা কি খেয়াল করে দেখো। ধরো আমাদের এখানে একটা মনে করো যে লেন্থ আছে, অ্যাকচুয়ালি একটা ওয়্যার বা তার আছে। ওকে, আচ্ছা, এটাকে আমি যদি একটু ভিন্নভাবে করার চেষ্টা করি, দেখো ব্যাপারটা যে আমাদের এমন আর কি, হ্যাঁ, যে এরকম ধরো এমন আর কি। বেসিক্যালি এটা না দিয়ে আমি কালারটাকে যদি চেঞ্জ করে দিই, লাইক এটা ধরলাম আমি। ওকে, তো এইটা আমাদের একটা লেন্থ। ওকে, এখন এই লেন্থটা হচ্ছে কি আমাদের, ধরো এই লেন্থটা হচ্ছে কি আমাদের, মনে করো যে এই লেন্থটা হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লেন্থটা হচ্ছে গিয়ে এক্স, টোটালি এক্স। এখন বলা হচ্ছে যে এখানে তুমি তোমার হচ্ছে ক্ষুদ্র একটা অংশ, সেটা হচ্ছে ডিএক্স পরিমাণ। ওকে, ক্ষুদ্র একটা অংশ কত পরিমাণ? ডিএক্স পরিমাণ। এখানে তুমি যদি একটা মানে রশি পাও, যে রশি দিয়ে পুরোটা মাপতে পারবা, তাহলে ক্ষুদ্র অংশ তোমার মেজার করার দরকারই নাই। কিন্তু তুমি যদি একটা এত বড় রশি না পাও, এক্সট্রা এত বড়, যে তোমার এত বড় রশি বা এত বড় তোমার হচ্ছে মেজারমেন্ট টেপ নাই, তখন কি করবা? যে ক্ষুদ্র অংশ এইটুকু মাপবা। ওকে, মাপার পরে এটা চেষ্টা করবা যে এখানে এই ক্ষুদ্র অংশ সমান পরিমাণ কয়টা আছে, এখানে ক্ষুদ্র অংশ সমান পরিমাণ কয়টা আছে। যদি এখানে ক্ষুদ্র অংশের সমান পরিমাণ n সংখ্যক হয়, তাহলে তুমি কি করবা? এই dx ইন্টু n মাল্টিপ্লাই করলে এই টোটাল কি হবে? আমরা এক্সট্রা পাবো। এই যে n সংখ্যক মাল্টিপ্লাই করছি না আমরা, 1 2 করে, এটা 1, এটা 2 3 4 এ করলাম না, তার মানে 0 থেকে শুরু করে dx-টা কি করছি আমরা? 0 থেকে শুরু করে n পর্যন্ত নিচ্ছি না, এখানে n সংখ্যক আছে না। অর্থাৎ আমি বললাম এখানে a সংখ্যক থেকে শুরু করে b সংখ্যক, যেটাই বলি না কেন, এই জিনিসগুলোকে যদি আমরা সাম করি, প্রত্যেকটা পার্ট, এই অংশ এই অংশ এই অংশ, প্রত্যেকটা অংশকে যদি আমি সাম করি, তাহলে কি পাই? টোটাল এই রড বা রশ্মি বা ওয়্যার বা তারের দৈর্ঘ্য পাবো আমরা, যদি এত বড় পুরোপুরি লেন্থ আমাদের না থাকে, মানে মেজারমেন্ট টেপ বা তোমার হচ্ছে যে মেজারমেন্টের এনি ইনস্ট্রুমেন্ট না থাকে। তাহলে কি করবো আমরা? যে সামেশন অফ এই যে তোমার হচ্ছে যে ডিএক্স, হ্যাঁ, ডিএক্স কোথা থেকে? যে আই ইজিকাস হচ্ছে 1 থেকে, অর্থাৎ 1 বললাম না, আমি 0 বললাম। অ্যাকচুয়ালি 0 থেকে কত পর্যন্ত বলতো? n পর্যন্ত, বা মনে করো x পর্যন্ত। অ্যাকচুয়ালি 0 থেকে x পর্যন্ত, ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এই যে সামেশনটা আছে, 0 থেকে n পর্যন্ত নিলাম আমি, 0 থেকে n পর্যন্ত নিলাম, ঠিক আছে। তাহলে এই সামেশনটা আছে, সামেশনটাকে চেঞ্জ করে এখানে লেখা যায়, এই চিহ্ন লেখা যায়, এখান থেকে চিহ্নটাকে লেখা যায় এখানে 0 থেকে এখানে n পর্যন্ত, এখানে x dx। এটি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সাম করে একটা জিনিস, বড় জিনিসের লেন্থ বা এরিয়া বা ভলিউম যা কিছু বের করি না কেন, সেটা বোঝার জন্য আমাদের ইন্টিগ্রেশনটা ব্যবহার করা হয়। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের নর্মালি ইন্টিগ্রেশনের বেসিক ব্যবহার। আবার আরো অনেক ক্ষেত্রে ক্ষেত্রফল বের, এটা তো দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে ব্যবহার করলাম আমি, তাই না? ক্ষেত্রফল বের করার জন্য ধরো আমার এখানে একটা কার্ভ আছে, ঠিক আছে। এই কার্ভের আন্ডারে এক্স অক্ষ এবং এই কার্ভের আন্ডারে ক্ষেত্রফল কতটুকু আছে সেইটুকু বের করা লাগবে। তাহলে আমাদের দেখো এখানে এই কার্ভের এক্স অক্ষকে একটা এ বিন্দু এবং ওয়াই অক্ষকে একটা এক্স অক্ষকে আরেকটা বিন্দু বি বিন্দুতে ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এই কার্ভের আন্ডারে এক্স অক্ষের ভিতরে, এক্স অক্ষের সাথে কার্ভের আন্ডারে যে পরিমাণ এরিয়া আছে সেটা কতটুকু, এটা বের করা লাগবে, তাই না? ইয়েস, বের করা লাগবে। তো আমি যদি এখানে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি এবং এটাকে একটা আয়তক্ষেত্রের মতো করে বিবেচনা করি, ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো করে বিবেচনা করি, তাহলে আমাদের এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো যে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্র যোগ করলে আমরা কিন্তু পুরো এরিয়া পাবো, কিন্তু এটা আনশেপ বা ইরেগুলার শেপের এরিয়া কিন্তু আমরা পাবো না। তোমরা আই বাটনে চাপ দিয়ে দেখবা যে আমরা
এরিয়া বা ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এই পুরো চ্যাপ্টারটা ডিটেলসে ডিসকাস করেছি এবং অনেক এক্সাম্পল নিয়ে কথা বলেছি। ওকে, তো এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখন আসো ইন্ট্রোডাকশনে, মানে ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি, যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশটুকুকে যোগ করে পুরো অংশটুকু বের করব, পুরো অংশের লেন্থ বের করব, এই টাইপের জিনিসগুলো কোনো একটা ফাংশন বা ফাংশনের রিলেটেড ক্যালকুলেশনগুলো করবো আমরা। যে ক্ষুদ্র অংশ ক্ষুদ্র ফাংশন থেকে বড় ফাংশন বানাবো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ইনভার্স টু দ্য ইন্টিগ্রেশন ইজ ইনভার্স টু দ্য ইনভার্স or opposite, inverse or opposite to differentiation, বুঝছো কি ব্যাপারটা? ইন্টিগ্রেশনটা আমাদের তোমার হচ্ছে যে মানে তোমার ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন মানে অপোজিট, অর্থাৎ আমাদের এখানে এই কারণে বলা হয় যে ব্যাপারটা খেয়াল করে দেখো, যে এখানে বলা হয় মানে তোমার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন is opposite to the integration. Opposite to the what? Integration. তার মানে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন দিতে পারি, ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন আসতে পারি। একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করলে মানে ইন্টিগ্রেটেড ফাংশন পেতে পারি, একটা ফাংশনকে ইন্টিগ্রেট করলে ডিফারেন্সিয়েট ফাংশন, মানে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেট ফাংশন, মানে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্ট একটা ফাংশন আছে, মনে করো যে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে আমার হচ্ছে এক্স কিউব। এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি ডিডিএক্স অফ এক্স কিউব, তাহলে কি পাচ্ছি আমরা বলতো 3x স্কোয়ার। এবার আমি 3x স্কোয়ারকে যদি ইন্টিগ্রেট করি 3x স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, পাচ্ছি আমরা এক্স কিউব, দ্যাট ইজ এক্স কিউব পাচ্ছি আমরা, তাই না? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে রিলেশন। অ্যাকচুয়ালি এখানে খুব সহজে বোঝার জন্য বলা যায়, যেহেতু ইন্টিগ্রেশন একটা সামেশন, অর্থাৎ ক্ষুদ্র একটা জিনিসকে ওই অসংখ্য ক্ষুদ্র জিনিসের সাথে যুক্ত করে একটা বড় জিনিস তৈরি করাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। আর একটা বড় জিনিসকে ভেঙে একেবারে ক্ষুদ্র ইউনিটে পরিণত করাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। লাইক একটা বিল্ডিং ব্লক, মনে করো যে একটা বিল্ডিং তৈরি করতে কি লাগে, ইট লাগে, অনেকগুলো ইট লাগে, এছাড়াও লোহা, রড, বালি, সিমেন্ট, এর অনেক কিছু লাগে, বাট বিল্ডিং ব্লকটা হচ্ছে আমাদের ইট, তাই না? যেহেতু ইট আমাদের বিল্ডিং ব্লক, প্রত্যেকটা ইট একটার পর একটা সাজিয়ে কি তৈরি করে একটা বড় বড় বিল্ডিং বানানো হয়। আবার পুরো বিল্ডিং ভাঙলে কি পাওয়া যায়, ইট পাওয়া যায়। ঠিক আছে, মনে করো ইটটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর পুরো বিল্ডিংটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফল। এই বিল্ডিংকে ডিফারেন্সিয়েট করলে আমরা ইট পাবো, ইটকে ইন্টিগ্রেট করলে আমরা বিল্ডিংটা পাবো, দ্যাটস ইট। এই হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ব্যাপার। এবার আসো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনকে আবার একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভস, ওকে, বা সামেশন, অনেক কিছুর সামেশন মিলে একটা বড় কিছু বানানো আর কি। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে ব্যাপার। এখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনকে আমরা বেসিক রুলসগুলো কি বা প্রপার্টিসগুলো কি, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। বেসিক রুলস আর প্রপার্টিসগুলো প্রায় একই জিনিস। হ্যাঁ, ইন্টিগ্রেশন এর ব্যাপারটা কি দেখো, নর্মালি যদি বলি যে আমরা অনেকগুলো তোমার হচ্ছে যে পার্ট ভাগ করে এগুলো যোগ করে আমরা যেটা বের করলাম সেটাকে আমরা ইন্টিগ্রেশন বললাম আর কি। অ্যাকচুয়ালি এই যেটাকে আমরা ইন্টিগ্রেশন বললাম, তাই না? অলরাইট, এখন আসো ব্যাপারটা খেয়াল করো যে প্রপার্টিস বা বেসিক রুলসগুলো কি ইন্টিগ্রেশনের। হ্যাঁ, প্রপার্টিস বা বেসিক রুলসগুলো যদি আমি বলার চেষ্টা করি, তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন। প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন, দেখো প্রপার্টিস অফ ইন্টিগ্রেশনের মধ্যে যে জিনিসগুলো পড়ে আমাদের নর্মালি, যে এক নাম্বার বেসিক রুলস যে জিনিসগুলো পড়ে আমাদের, সেটা হচ্ছে লিনিয়ারিটি। এখন অ্যাকচুয়ালি লিনিয়ারিটি কাকে বলে এটা বোঝার জন্য আমাদের আসলে কিছু কিছু টার্ম আমাদের নর্মালি বোঝা দরকার। ইন্টিগ্রেশন বোঝার জন্য আমাদের কিছু কিছু ব্যাপার একটু ক্লিয়ার ধারণা দরকার, যে ফাংশন কাকে বলে, ফাংশনটা বোঝা দরকার, ইকুয়েশনটা কি জিনিস, ইকুয়েশনটা বোঝা দরকার। ফাংশন মানে হচ্ছে সেসব তোমার যে জিনিসগুলো দেখো নর্মালি আমি এখানে বলার চেষ্টা করি, মনে করো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটাকে কি বলা হয় বলো তো? এটা একটা ইকুয়েশন। ওকে, এটা কি একটা ইকুয়েশন। আবার আমি যদি শুধুমাত্র বলি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা কি? এইটা একটা ফাংশন। ওকে, এক্স স্কোয়ার বা এক্স কিউব এগুলো একটা ফাংশন। ব্যাপারটাকে বুঝতে পারছি? ফাংশন মানে হচ্ছে একটা সিস্টেম। অ্যাকচুয়ালি ফাংশন মানে কি একটা সিস্টেম। ফাংশনের নিজস্ব কোনো ভ্যালু আছে নর্মালি নাই, বাট সিস্টেমের ভ্যালু আছে।
বা সরি আমি উল্টা বলে ফেললাম যে তোমার ফাংশন বা সিস্টেমের নিজস্ব কোনো ভ্যালু নাই। হ্যাঁ, অপারেটর কোনো ভ্যালু আছে নাই। ফাংশনের নিজস্ব কোনো ভ্যালু নাই, ফাংশনের মধ্যে কোনো কিছু দিলে আমরা আউটপুট পাবো, সেটার ভ্যালুটা পাওয়া যাবে আর কি। ওকে, এবার আসো ব্যাপারটা খেয়াল করো যে আমরা লিনিয়ার ফাংশন বা লিনিয়ারিটি বা সরলরৈখিক বা রৈখিক ফাংশন কাকে বলা হয়। ওকে, এটাকে বলা হচ্ছে কোয়াড, মানে তোমার হচ্ছে দ্বিঘাত ফাংশন, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত ফাংশন বা কোয়াড্রেটিক ফাংশন অ্যাকচুয়ালি। তারপরে আমি যদি বলি আমার এ এক্স প্লাস বি, এটা কি বলা হয়? এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এক্স প্লাস বি, এক্স এর পাওয়ার 1 আছে না, এক্স এর পাওয়ার 1, তাই এটাকে কি বলা হবে? লিনিয়ার ফাংশন বলা হবে। ঠিক আছে, লিনিয়ার বা সাধারণত তোমার হচ্ছে রৈখিক ফাংশন বলা হবে। এক্স এর ভ্যালু, এখানে এক্স এর পাওয়ার আছে কত? 2, তাই এটাকে আবার কি বলা বলতো? কোয়াড্রেটিক বা দ্বিঘাত ফাংশন বা দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে। ওকে, এই টাইপের 3 হলে কি হবে? কিউবিক। 4 হলে কি হবে? এইভাবে আমরা আস্তে আস্তে তোমার হচ্ছে ফাংশন বা ইকুয়েশন ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, অলরাইট, তাহলে চলো এরপরে আমরা ফাংশন ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। এখন দেখো লিনিয়ারিটি ব্যাপারটা কি। এটাকে আমি লিনিয়ার ফাংশন বললাম, লিনিয়ারিটি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি একটা তোমার হচ্ছে যে ইন্টিগ্রেশনের প্রপার্টিজ বা ইন্টিগ্রেশন, বিভিন্ন ফাংশন ইন্টিগ্রেশন হবে কি হবে না সেটা বোঝার জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা প্রপার্টিজ, এবং সেই লিনিয়ারিটি আমাদের কি আসবে যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এগুলো লিনিয়ারিটি আছে নাকি নাই। ওকে, সিস্টেমটা মানে লিনিয়ারিটি আছে নাকি নাই। দেখো এই ডিডিএক্স, বলো তো ডিডিএক্স এর নিজস্ব কোনো ভ্যালু আছে বা নিজস্ব কিছু মিন করে না। আবার ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর নিজস্ব কোনো ভ্যালু আছে নাই। এদেরকে নর্মালি অপারেটর বলা হয়। এগুলোর মধ্যে যেটা আমরা ব্যবহার করবো সেগুলোকে ফাংশন বলা হবে। আপনাকে বুঝতে পারছি? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ওকে, আর ডিডিএক্স অফ মনে করো এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার। সো এগুলো আমরা ব্যবহার করবো অ্যাকচুয়ালি। ওকে, এখন দেখো লিনিয়ারিটি ব্যাপারটা আমরা কেমনে প্রকাশ করব, আমরা যদি সেটাকে দেখার চেষ্টা করি, দেখো কি আসে। যে লিনিয়ারিটি বোঝার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, মনে করো যেখানে আমরা সিস্টেম আছে, ঠিক আছে, সিস্টেম লাইক একটা মেশিন আছে, আমি সিস্টেম না বলি, এটা মেশিন বলি, ব্যাপারটা বেশি বেটার হয়, এটা মেশিন বলি, মেশিন। এটা মেশিন একটা, ঠিক আছে। এই মেশিনের মধ্যে আমি একটা ইনপুট দিলাম, মনে করো 1 ইনপুট দিলাম, তাহলে কি পেলাম আমি বলো তো? পেলাম মনে করো যে পেলাম একটা কিছু, 1 ইনপুট দিলাম, পেলাম আমি মনে করো যে তোমার 60 পেলাম। আবার আমি দিলাম এখানে তোমার 5 ইনপুট দিলাম, 5 ইনপুট দেওয়াতে আমরা পেলাম মনে করো যে একটা কিছু পেলাম আর কি, মনে করো যে 29 পেলাম, 5 ইনপুট দেওয়াতে 29 পেলাম। তাহলে আমাদের ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি যদি একসাথে দেই, লাইক এই মেশিনের মধ্যে যদি আমি একসাথে ইনপুটটা দেই, যেমন 1 + 5 ইনপুট দিলাম আমি, ওকে, 1 + 5 ইনপুট দিলে আমি যদি পাই মনে করো যে 60 + 29, তাহলে আমরা মনে করব যে এই মেশিনটা একটা লিনিয়ার মেশিন। অর্থাৎ এখানে আমি ডিডিএক্স করে যদি এটা পাই তাহলে লিনিয়ার, ইন্টিগ্রেশন করে পাই লিনিয়ার। এখানে যে আমি তোমার হচ্ছে অপারেটর বা যে টাইপের তোমার সিস্টেম ব্যবহার করব সেটা হবে লিনিয়ার। ব্যাপারটাকে বুঝতে পারছি? আর যদি এরকম না হতো তাহলে লিনিয়ার হতো না। এবার আসো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, দেখো যে আমার বলা হলো যেখানে আমরা জানি যে আমি এখানে ডিডিএক্স ইউজ করব, মনে করো ডিডিএক্স আমি দিলাম প্রথমে ডিডিএক্স এ এক্স স্কোয়ার, আর কি পাবো আমরা এখানে? ডিডিএক্স এক্স স্কোয়ার দিলাম, আমরা পাবো কি? 2x পেলাম। এবার ডিডিএক্স আমি দিলাম মনে করো যে তোমার এক্স স্কোয়ার দিলাম, এবার দিলাম হচ্ছে মনে করো cos x, ওকে, তাহলে কি পাবো না এখানে বলো তো? -sin x, তাই না? এবার আমি একসাথে দুটো দেবো, একসাথে যদি আমি দিই, এটার মধ্যে আমি একসাথে দিব যে x স্কোয়ার প্লাস cos x, তাহলে কি পাবো আমরা বলো তো? যে 2x sin x। যদি এটা পাওয়া যায় তাহলে এই যে আমার ডিডিএক্স এটাকে d/dx এখানে পড়া যাবে না, এটা পড়ার কিন্তু নিয়ম আছে, সেটা হচ্ছে ডিডিএক্স পড়তে হবে, ঠিক আছে? তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তো এই যে আমাদের ডিডিএক্স, এটাকে ডিডিএক্স কে বলা হবে লিনিয়ার অপারেটর। কি বলা হবে? লিনিয়ার।
লিনিয়ার বা রৈখিক। ব্যাপারটা কি বুঝতে পারছি? লিনিয়ার অপারেটর বা রৈখিক অপারেটর। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, অলরাইট। এবার আসো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মনে করো যে তোমার ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন নেব আমি, ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে 3x + 2, ওকে, দিলাম আমি dx। আমি যদি ইন্টিগ্রেশন এটা না দিয়ে আমি একটু সিম্পলিভাবে বলি ব্যাপারটা, মনে করো যে dx আছে, আমি দিলাম 3x + 2, তাহলে কি পাবো আমরা বলো তো? 3x + 2 কে করলে আমরা কি পাচ্ছি? 3x + 2 কে করলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো যে 3x² / 2 + 2x। আবার আমি যদি এখানে দেই মনে করো যে e⁻x, তাহলে কি পাচ্ছি বলো তো? e⁻x দিলে কি পাচ্ছি? আমি e⁻x পাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমি যদি একসাথে দেই তাহলে কি তাই পাবো? 3x + 2 + e⁻x দিলে আমরা কি পাচ্ছি বলো তো? দিলে আমরা পাচ্ছি কি 3x² / 2 + 2x + e⁻x। ইয়েস, আমরা পুরোটা একসাথে পেলাম, এটা আর এটা। তাই আমরা এখানে বলবো ইন্টিগ্রেশন অফ dx অর্থাৎ হচ্ছে লিনিয়ার সিস্টেম বা মেশিন, একটা লিনিয়ার মেশিন বা লিনিয়ার সিস্টেম। ওকে, তার মানে আমরা ইন্টিগ্রেশনকে নর্মাল লিনিয়ার মেশিন হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, অলরাইট। তাহলে আমরা এই ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পারছি আশা করি, যে লিনিয়ার মেশিন বা লিনিয়ার সিস্টেমটা কেমন হয়। এখন আসো আমরা যদি এখানে কিছু কিছু সিস্টেম বা কিছু কিছু ব্যাপার দেখার চেষ্টা করি, লাইক তোমার হচ্ছে গিয়ে যে এরকম আর কি, বেসিক্যালি ধরো যে ইন্টিগ্রেশন আমরা করব, ইন্টিগ্রেশন করার আগে আমরা যে বেসিক জিনিসগুলো দেখতেছিলাম, প্রপার্টিসগুলো। 1 নাম্বার প্রপার্টিস যে লিনিয়ারিটি, আমরা এটা দেখলাম যে এটা আমাদের লিনিয়ারিটি টেস্টে পাস করেছে ইন্টিগ্রেশন। 2 নাম্বার হচ্ছে যে দেখো যে মনে করো ইন্টিগ্রেশন অফ লাইক f(x) dx, মানে হচ্ছে কি এটা বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন অফ f(x) dx। ওকে, 3 নাম্বার হচ্ছে দেখো যে ইন্টিগ্রেশন অফ f(x) + g(x) + h(x)। ওকে, করলে আমরা কি পাবো বলো তো? আগে ইন্টিগ্রেশন অফ f(x) dx, এখানে dx হওয়া লাগবে, প্লাস ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে g(x) প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা প্লাসটা পরে dx দেওয়া লাগবে, প্লাস ইন্টিগ্রেশন অফ h(x) dx, তাই না? ওকে, এখন দেখো ব্যাপারটা খেয়াল করো যে যদি এটা হয় তার মানে আমাদের এখানে ঘটনা ঘটবে কি আগে ইন্টিগ্রেশন পরে যোগ। এখানে ব্যাপারটা কি তাহলে আমাদের বলতো যে আমাদের আগে তাহলে আগে ইন্টিগ্রেশন পরে যোগ, আগে ইন্টিগ্রেশন পরে যোগ বা সামেশন। ওকে, এবার আসো যে 3 নাম্বার প্রপার্টিসটা কি? 3 নাম্বার প্রপার্টিসটা হচ্ছে যে এটা আমরা পেলাম, হ্যাঁ 3 নাম্বার প্রপার্টিসটা হচ্ছে আমাদের গিয়ে দেখো যে বাট 3 নাম্বার, এটা 4 নাম্বার হবে। বাট এখানে একটু খেয়াল করো, আমি যদি লিনিয়ার ফাংশনগুলোকে বলি যে মনে করো যে sin ax + b, এটার ইন্টিগ্রেশন করলেও কি আমরা জাস্ট এটাই পাবো যে cos ax + b, cos সামনে একটা মাইনাস আসবে, cos x + b না। এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা এই x এর সহগ বা যেটা লিনিয়ার ভ্যারিয়েবলস তার সহগ দ্বারা ডিভাইড করা লাগবে, এটা হচ্ছে আমাদের বেসিক কথাগুলোর মধ্যে একটা, যে এই টাইপের জিনিসগুলো আসতে হবে। যেমন ধরো আমাদের যদি এমন হয় যে তোমার ইন্টিগ্রেশন অফ 3x + 2⁵ dx, তাহলে কি হবে বলো তো? আমরা করতে পারবো এখানে যে 3x + 2⁴/4 ইন্টু হচ্ছে দেখো x এর সহগ আছে কত? 3 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। এটা বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে এটা। বাট এখানে একটা জিনিস আছে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ আমি যদি বলতাম 3x + 2,
ডিএক্স। এইখানে কিন্তু আর আমাদের বাইন্ডিংস নাই যে 3 দ্বারা ডিভাইড করা লাগবে। এখানে ডাইরেক্টলি কি আসবে বলতো যে 3x² / 2 প্লাস এই 2, এখানে 3 দ্বারা ডিভাইড করার দরকারই নাই, ওটা বুঝতে পারছি। প্লাস এখানে দেখো যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ তাই আমাদের এখানে একটা কি দেওয়া লাগবে, সি দেওয়া লাগবে। ওকে, এটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে। এই কনস্ট্যান্টটা কেন দিলাম আমরা, কনস্ট্যান্টটা কেমন আসলো, কনস্ট্যান্টটা কেমনে আসলো অ্যাকচুয়ালি খেয়াল করো, যে আমরা যদি বলার চেষ্টা করি, দেখো যে আমরা নর্মালি যেটা জানি যে তোমার ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজিকাল হচ্ছে কি পাই আমরা, এফ অফ এক্স প্লাস সি, তাই না? আচ্ছা ঠিক আছে, অলরাইট। তাহলে চলো আমরা ইন্টিগ্রেশনের কিছু টেকনিক নিয়ে কথা বলি, কি টেকনিকের মাধ্যমে বা কি প্রসেসের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনগুলো সলভ করে থাকি, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। সেগুলো হচ্ছে গিয়ে দেখো যে টেকনিকগুলো, একটা সাবস্টিটিউশন, তারপরে তোমার হচ্ছে গিয়ে আমরা তারপরে প্রোডাক্ট রুল বা অংশায়ন পদ্ধতি ব্যবহার করে থাকি, তারপরে তোমার হচ্ছে গিয়ে আংশিক ভগ্নাংশকরণ যোগজীকরণ আমরা সাধারণত করে থাকি, ঠিক আছে। তারপরে আমাদের আছে কি মিসসেলেনিয়াস বা বিবিধ রুলস, এটাতে আমরা বেশ কিছু ভিন্ন ভিন্ন সাধারণ রুলস অ্যাপ্লাই করে থাকি। তো আসো আমরা প্রথমে তোমার হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন রুলসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখি। দেখো সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপনের মাধ্যমে আমরা যে ইন্টিগ্রেশনগুলো করে থাকি সাধারণত, ঠিক আছে। লাইক সাবস্টিটিউশনের মাধ্যমে যে ইন্টিগ্রেশনগুলো আমরা করে থাকি সেটা গিয়ে আমাদের খেয়াল করো যে আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। মনে করো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস x² dx। এখন দেখো এটাকে নর্মালি আমরা যদি ইন্টিগ্রেশন সাধারণ পদ্ধতিতে করতে যাই তাহলে এটাতে একটু সময় বেশি লাগবে, বাট আমরা যদি এখানে সাবস্টিটিউশন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে যাই তার মানে তখন আমাদের লাগবে কি, খেয়াল করে দেখো যে tan ইনভার্স x কে আমরা কি ধরবো, z ধরে নেব, ঠিক আছে, z ধরে নেব। তাহলে z ধরে নিলে আমরা কি পাচ্ছি, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, তোমরা অলরেডি জানো যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস x² dx ইকুয়াল হচ্ছে dz। ওকে, তো এইটা আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট এই জিনিসগুলোকে আমরা এখানে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করলে কি পাচ্ছি আমরা, দেখো তো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ এই যে tan ইনভার্স x টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি আমরা z টু দি পাওয়ার 5, হ্যাঁ, আর dx বাই এইটা মানে কি বলতো, dz, দ্যাট ইজ কারেক্ট। এটাকে করা কি খুব কঠিন না, এটাকে করা খুব কঠিন নয়, এটাকে যথেষ্ট সহজ এবং আমরা এটা করে ফেলতে পারি। তাহলে কি পাচ্ছি আমরা বলতো, z টু দি পাওয়ার 6/6 প্লাস হচ্ছে c। ওকে, তাহলে দেখো এখানে ব্যাপারটা খেয়াল করো যে আমাদের z এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট করে দেই তাহলে কি পাবো, z এর ভ্যালুটা কি tan ইনভার্স x, তার মানে আমরা পাচ্ছি কি tan ইনভার্স x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস c। এই c হচ্ছে কনস্ট্যান্ট, এই সিটা আমরা দেখার চেষ্টা করেছি, c আমাদের একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ বা তোমার হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট ভ্যালুর মধ্যে আমরা ক্যালকুলেশনটা করছি না, তাই আমাদেরকে একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। ওকে, সেটা ব্যবহার করতে হবে, এটা সাবস্টিটিউশন বলতে পারি। আসো আমি এটা নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করব, জাস্ট আমরা ফরম্যাটগুলো দেখে থাকি। প্রোডাক্ট রুল বা অংশায়ন যোগজীকরণ কাকে বলা হয়, খেয়াল করো একটা এক্সাম্পল যদি আমি নিই, ইন্টিগ্রেশন অফ মনে করো যে x² e টু দি পাওয়ার x dx, এটাকে আমরা বেশ কয়েকটা ভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে এটাকে অংশায়ন বা প্রোডাক্ট রুল এর মাধ্যমে যদি আমরা করি, দেখো এখানে প্রোডাক্ট রুল বলতে আমরা কি বুঝি, প্রোডাক্ট রুলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ u/v dx, অর্থাৎ u এবং v দুটো যদি x এর ফাংশন হয় তাদেরকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এখানে ইউটা হচ্ছে যাকে আমরা ডিফারেন্সিয়েট করা সহজ, আর ভিটা হচ্ছে যাকে আমাদের ইন্টিগ্রেশন করা সহজ। দেখবা যে ইন্টিগ্রেশন বাই পার্টে গিয়ে আমরা বেশ কিছু জিনিস নিয়ে এখানে ডিসকাস করব, ডিআই মেথড বা মনে করো যে আইলেট বা লিয়েট, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট এখানে আপাতত আমরা প্রোডাক্ট রুলের ফর্মুলাটা দেখে ফেলি। হ্যাঁ, তো এখানে হয়ে যাবে কি, দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ফর্মুলার মাইনাস আবার ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ আবার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল। তো আমরা এখানে কি করব, x², এই যে দুটো আমাদের টার্ম আছে তাই না, এই যে দুটো আমাদের টার্ম আছে x² আছে e টু দি পাওয়ার x, দুটো আমাদের ফাংশন এখানে আছে,
এই দুটো ফাংশনকে আমরা ইউ এবং ভি এর মাধ্যমে প্রকাশ করে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এটাকে বেসিক্যালি প্রোডাক্ট রুল বলা হয়, ঠিক আছে। প্রোডাক্ট রুলের মাধ্যমে আমরা ক্যালকুলেশনগুলো করব। হ্যাঁ, তো দেখো যে আমরা একটাকে ইউ ধরলাম, আমি এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে কি পাবো দেখো তো ভাইয়া, আমি একটাকে ইউ একটাকে ভি ধরলে আমরা যেটা পাবো দেখো ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এক্স স্কোয়ার সামনে থাকলো, ইন্টিগ্রেশন অফ এটা আসলো আমাদের, তাই না, এক্স স্কোয়ার ইউ ইন্টিগ্রেশন অফ আমাদের থেকে গেল কি বলতো e টু দি পাওয়ার এক্স ডিএক্স, ওকে, প্লাস প্লাস না ফর্মুলার মাইনাস, আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, কারণ এটা আমাদের ইউ, তাই না, অ্যান্ড আবার ইন্টিগ্রেশন অফ মাল্টিপ্লাই আকারে থাকবে এখানে ভিতরে ইনসাইডে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, অ্যান্ড এখানে e টু দি পাওয়ার এক্স ডিএক্স আবার ব্র্যাকেট ক্লোজ হোল ডিএক্স। তো এখানে আমরা এটাকে ফাইনালি কি পাবো দেখো তো ভাইয়া, যে এক্স স্কোয়ার থেকে গেল, আর আমরা জানি e টু দি পাওয়ার এক্স কে করলে আমরা কি পাই, e টু দি পাওয়ার এক্সই পাই, আর ফর্মুলার মাইনাস, আর এখানে ইন্টিগ্রেশনটা রাখলাম, এক্স স্কোয়ারকে করলে আমরা কি পাই বলো তো, এক্স স্কোয়ারকে করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে দেখো টুয়াইস এক্স, ডিফারেন্সিয়েট করলে টুয়াইস এক্স ইন্টু e টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন একটা জিনিস চিন্তা করো যে আমাদের এখানে এই যে প্রথমে যেটা ছিল এটাই কি আমাদের ওই টার্মটাকে আবার ফেরত আসছে না, নো ফেরত আসে নাই, ইয়েস। এবার আসো এটাকে আবার প্রোডাক্ট রুল আমরা অ্যাপ্লাই করব, তাই না, এটাকে যদি আমরা আবার প্রোডাক্ট রুলে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো বলো তো, এক্স কে ইউ আর এটাকে ভি ধরবো, আবারও ভি ধরে ফর্মুলা যদি বসাই দিই তাহলে আমাদের কি আসবে দেখো, ব্যাপারটা কি আসে আমাদের আবারও, যে এটা সমান সমান আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার e টু দি পাওয়ার এক্স থেকে গেল মাইনাস, হ্যাঁ আমাদের 2 বাইরে চলে আসলো, ওকে 2 বাইরে চলে আসলো, আর এখানে এক্স হচ্ছে ইউ অর্থাৎ এক্স ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এক্স মাইনাস আবার হোল ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স অ্যান্ড ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এক্স ডিএক্স, আবার এটাকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ডিএক্স করলাম আমি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ওকে। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো যে আমরা এখানে কি করব, দেখো ওকে দেখো তাহলে আমরা কি পাচ্ছি, যে আমাদের এখানে থেকে গেল এক্স স্কোয়ার e টু দি পাওয়ার এক্স থেকে গেল মাইনাস, আচ্ছা এখানে আমাদের একটা 2 আছে, 2 থাকলো থার্ড ব্র্যাকেট, ওকে থার্ড ব্র্যাকেট, আচ্ছা এক্স থেকে গেল এক্স e টু দি পাওয়ার এক্স থেকে গেল আমাদের, হ্যাঁ মাইনাস আমাদের এক্স এ করলে আমরা ডিফারেন্সিয়েট করলে কত পাই 1, আর এটা আসলে e টু দি পাওয়ার এক্স, তার মানে ইন্টিগ্রেশন অফ অনলি e টু দি পাওয়ার এক্স, হ্যাঁ আর ডিএক্স, ওকে। তাহলে এবার ফাইনালি কি পাচ্ছি আমরা দেখো তো, যে এক্স স্কোয়ার e টু দি পাওয়ার এক্স মাইনাস 2x e টু দি পাওয়ার এক্স, হ্যাঁ মাইনাস e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্স আমরা e টু দি পাওয়ার এক্স পাই প্লাস সি, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো। হ্যাঁ এটাই বেসিক্যালি প্রোডাক্ট রুলের জন্য আমরা প্রোডাক্ট রুলের মাধ্যমে এভাবে ক্যালকুলেট করে থাকি। প্রোডাক্ট রুলটাকে আমরা আরও বেশি ইলাবোরেট করতে পারি, প্রোডাক্ট রুল আমাদের ডিফারেন্সিয়েশনেরও আছে ইন্টিগ্রেশনেরও আছে, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা ডিআই মেথড বা তোমার হচ্ছে যে আইলে টিপ অ্যাপ্লাই করে এই জিনিসগুলোকে আমরা অনেকভাবে সলভ করতে পারি। অলরাইট, এবার আসো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ফ্র্যাকশন ইন্টিগ্রেশন বা আংশিক ভগ্নাংশের যোগজীকরণ, এই টাইপের ক্যালকুলেশন আমরা করতে পারি যখন আমাদের এমন থাকে, মনে করো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3, এই টাইপের ক্যালকুলেশন যখন থাকে আমাদের তখন আমরা এটাকে ব্যবহার করি। নর্মালি আমি যদি এখানে একটু ভিন্নতা দিই তাহলে ধরো এক্স মাইনাস 3 দিলাম, ওকে দিলে আমাদের দেখো এটাকে পার্শিয়াল বা আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটা আমাকে প্রকাশ করতে পারি। কিভাবে এটা আংশিক ভগ্নাংশের মধ্যে প্রকাশ করব, খেয়াল করো যে এই দুটোকে আলাদা আলাদা করে তারপরে আমরা হিসাবটা করব, ইন্টিগ্রেশনটা করব। তো দেখো আমাদের কি আসে এখানে, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, নর্মাল ব্যাপার বলতেছি, এটা এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা আরো ডিটেলসে আরো বেশ কিছু অঙ্ক করব পরবর্তীতে, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। চলো আমরা দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। হ্যাঁ এটা মানে হচ্ছে গিয়ে দেখো যে আমি যদি সহজে করি, দেখো এখানে আমি এক্স মাইনাস 2 নিব, ইন্টু একটা ব্র্যাকেট ফাঁকা রাখবো, ফর্মুলার মাইনাস প্লাস কিছুই বসাবো না, আর একটা নিব সেখানে এক্স মাইনাস 3 নিব আর ব্র্যাকেট ফাঁকা রাখবো,
ওকে, আচ্ছা এবার দেখো আমি যদি এখানে x-2 নিয়েছি, এটা তো দুটো নেওয়া দরকার ছিল, তাই x-2 ইকুয়ালস টু 0 বসাইলে x-2 ইকুয়ালস টু 0 বসাইলে x এর মান কত হয় বলো তো 2। তাহলে 2 এখানে বসাবো 2 আর -3। ওকে, অ্যান্ড এখানে x-3 নিয়েছি, তাই আমার এখানে x-3 ইকুয়ালস টু 0 বসাইলে কি পাচ্ছি আমরা বলো তো, যে x ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 3। তাই আমরা এখানে দেখো আর একটা থাকার কথা ছিল x-2, এখানে আমরা x এর জায়গায় 3 বসাবো, 3 - 2, আর উপরে কিছু নাই মানে 1, এখানে 1। ওকে, অল রাইট। তো এটাকে আমরা জাস্ট আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। ওকে, এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, দেখো যে এখানে 2 - 1 মানে হচ্ছে -1, তার মানে সামনে একটা -1 ডিভাইডেড বাই এখানে কি থাকলো বলো তো x-2, আর এখানে দেখো 3 - 1 মানে 1, তার মানে 1/x-3। ওকে, যেহেতু কিছু নাই তাই এখানে একটা প্লাস দিয়ে দিব। আচ্ছা, তাহলে এইবার দেখো এটা থেকে আমরা এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ ধরো এটাকে এভাবে নিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব আমরা, হ্যাঁ dx দিয়ে দিলাম। দেখো তো এখন এটাকে ইন্টিগ্রেশন করা সহজ না? ইয়েস, এখানে দেখো এটাকে ইন্টিগ্রেশন করা সহজ। এখানে কি পাচ্ছে, মাইনাস সামনে চলে আসলো, কি পাচ্ছে আমরা ln x-2, আর এখানে প্লাস ln x-3 প্লাস c, এটা অ্যান্সার হয়ে গেল। এটাই হচ্ছে পার্শিয়াল বা আংশিক ভগ্নাংশের যোগজীকরণ। ব্যাপারটা কি বুঝতে পারছি? জাস্ট ইন্ট্রোডাকশন, যদি বুঝতে নাও পারো কোনো সমস্যা নাই, এই টপিকসে যখন আমরা যাব ডিটেলসে আমরা আরো ক্লিয়ারলি ডিসকাস করব। হ্যাঁ চলো তাহলে আমরা পরবর্তী এতে চলে যাই, মিশ্রণের বিবিধ বা এখানে দেখো ভেরিয়াস টাইপস অফ আমাদের ইন্টিগ্রেশন বা ভেরিয়াস টাইপস অফ ক্যালকুলেশন আমাদের করার প্রয়োজন হবে। সো এটা নিয়ে এখনই আপাতত ডিসকাস করে সময় নষ্ট না করে আমরা পরের টপিকসে চলে যাই। পরের যে জিনিসটা বলছে আমাদেরকে খেয়াল করে দেখো, যে সাবস্টিটিউশনের এই অঙ্কগুলোকে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে ব্যাপারটা আমাদের জন্য একটু সহজ হয়। ঠিক আছে, যে আমরা ধরো প্রথম অঙ্কটা নিলাম এক্সাম্পল 1। ওকে, যে ইন্টিগ্রেশন অফ বলা হচ্ছে cos of ln x by x dx, এটাকে যদি আমরা করি, দেখো সাবস্টিটিউশন করি। আচ্ছা একটা কথা মনে রাখবা, সাবস্টিটিউশনে যেখানে দেখিবা লন সেখানেই তুমি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করবা, লন এর ভিতরে যাই থাকুক না কেন জেড ধরে নিবা পুরোটা, তাহলে অঙ্কটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, অর্থাৎ ক্যালকুলেশনটা করাটা একটু সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এখানে ln x সমান জেড ধরে নিই, ধরো আমি লেট বা ধরি ln x সমান জেড, ln x সমান যদি জেড ধরি তাহলে আমরা কি পাচ্ছি, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই বলো তো আমরা ভাইয়া, 1/x dx ইকুয়ালস হচ্ছে dz পেয়ে যাই, তাই না? এটা তো খুবই সহজ, তোমরা সবাই জানো। অল রাইট, ওকে, তাহলে dz পেয়ে যাই। এখন দেখো আমি যদি এখানে এই ভ্যালুগুলো বসায় দেই তাহলে কি পাই বলো তো, ইন্টিগ্রেশন অফ cos z আর এখানে dx by x সমান dz, দ্যাট ইজ dz। এটা তো একেবারে পানির মতো সহজ হয়ে গেল, তোমরা খুব সহজ এটা করে ফেলতে পারবে আশা করি। হ্যাঁ, তাহলে cos x কে করলে আমরা কি পাই বলো তো, ইন্টিগ্রেট করলে কি পাই বলো তো, sin x, তাই না? sin x। এবার বলো তো sin x এর সামনে প্লাস হবে না মাইনাস হবে? এবার sin x এর সামনে মাইনাস হবে না। তাহলে দেখো যদি আমরা, এটা হয়ে গেল, অঙ্ক হয়ে গেছে, এখানে অঙ্কটা হয়ে গেছে, সেটা হচ্ছে ধ্রুবক। ওকে, এইবার আসো আমি এখানে খেয়াল করে দেখো x³ dx আছে। ওকে, x³ dx আছে, তাহলে আমরা এখানে যেটা করব x³ dx বাই 1 প্লাস x⁸8। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে সাবস্টিটিউশন কি করা লাগবে বা কি সাবস্টিটিউট করা লাগবে? আমি আবারও বলছি, জাস্ট এগুলো নর্মাল ড্রাফট ডিসকাশন করছি, আমরা আরো ডিটেলস আমরা ডিসকাশন করব। ওকে, দেখো x⁻³ dx বাই 1 প্লাস x⁸8। এখন দেখো আমি যদি একটা কাজ করি এখানে, হ্যাঁ x⁴ কে আমরা জেড ধরবো। ওকে, x⁴ কে যদি আমরা জেড ধরি, আচ্ছা এটাকে একটু ডান পাশে নিয়ে যাই, ধরো ধরি বা লেট x⁴ সমান কত, জেড। ওকে, তাহলে এই x⁴ কে জেড ধরলাম, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি পাই তাহলে কি পাই বলো তো, যে 3, আচ্ছা 3 না 4x⁴ dx ইকুয়ালস হচ্ছে dz। ওকে, 4x⁴ dx ইকুয়ালস হচ্ছে আমাদের কি, dz।
তাহলে দেখো আমি x টু দি পাওয়ার 3 dx সমান সমান কি পাচ্ছি বলো তো dz বাই 4। এখন এই সবগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে বসাই দিলে আমরা কি পাই দেখো তো ভাইয়া, x টু দি পাওয়ার 3 dx সমান dz বাই 4, dz ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 আছে। ওকে, তাহলে আমি x z টু দি পাওয়ার 2 লিখতে পারি বলো তো ভাইয়া? ইয়েস, z টু দি পাওয়ার 2 আমরা লিখতে অবশ্যই পারি। তাহলে যদি z টু দি পাওয়ার 2 লিখি, দেখো তো আমাদের এখানে একটা ফরম্যাটে চলে আসলো না? ফরম্যাটে চলে আসলো 1/4 সামনে থেকে গেল, আর ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা ইন্টিগ্রেশনের আরো ফর্মুলা যেগুলো আছে সেগুলো থেকে? যদি মনে না পড়ে তাহলে আমি বলে দিচ্ছি, দেখো যে এখানে আসছে আমাদের হচ্ছে tan ইনভার্স z এর ফর্মুলা, মানে 1/4 tan ইনভার্স z প্লাস c। এই অঙ্ক হয়ে গেছে। জাস্ট সাবস্টিটিউশন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সাবস্টিটিউশন কোনটা করলে আমাদের ক্যালকুলেশনটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা বা স্ট্যান্ডার্ড ডেরিভেশনের মধ্যে পড়বে। অ্যাকচুয়ালি যে ফর্মুলাগুলো স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি সেগুলোর মধ্যে আসবে। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ওকে, দেখো যে 1/4 tan ইনভার্স, আর জেড এর মান কত বলতো? আমরা ধরেছি x টু দি পাওয়ার 4 প্লাস c। এভাবে আমরা সাবস্টিটিউশনগুলো সাধারণত করে ফেলবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? অল রাইট, এইবার আসো আমি যদি এখানে কিছু কাজ করি, লাইক নর্মাল ব্যাপার, ধরো যে আমি নিলাম এখানে, মনে করো ওকে, মনে করো যে আমি একটা পেজ নিলাম, ধরো যে ইন্টিগ্রেশন অফ আমি নিলাম মনে করো cot x dx। তাহলে এইটার তো ডাইরেক্ট আমাদের কি নাই, ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। তাহলে আমরা কি করব? সাবস্টিটিউশন মেথড ইউজ করব। সাবস্টিটিউশন মেথড ইউজ করলে আমরা কি পাবো? এখানে ব্যাপারটা খেয়াল করো, ধরে নিলাম আমরা এখানে যে ইন্টিগ্রেশন অফ cot x কে ভাঙাইলে আমরা কি পাই বলো তো? cos x ডিভাইডেড বাই sin x, আর এখানে dx। তাহলে এখন দেখো আমি যদি এখানে তোমার sin x সমান z ধরি, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? cos x dx সমান সমান আমাদের আসবে কি? dz আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার এই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করলে কি পাই বলো তো? ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই z। এটাকে করলে আমরা কি পাবো বলো তো? ইন্টিগ্রেশন অফ 1/z dz, 1/x dx কে করলে আমরা কি পাই? ln x পাই। তার মানে ln z পাই। z এর সামনে একটা মডুলাস চিহ্ন দেওয়া লাগবে প্লাস c। তাহলে ফাইনালে কি পাচ্ছি? z এর ভ্যালুটা বসাই দিলে যে ln মডুলাস অফ sin x প্লাস c। এখন বলো তো সিটা কি এখানে? ইয়েস, তোমরা জানো c একটা কনস্ট্যান্ট। ওকে, আর এখানে ln sin x তার অ্যান্সার। আচ্ছা, এখন কথা হচ্ছে sin x এর সামনে আমি এখানে মডুলাস কেন দিলাম বলো তো? কারো কি আমাদের ব্যাপারগুলো সম্পর্কে কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? আই থিঙ্ক না থাকারই কথা। যদি থেকে থাকে বলছি, দেখো ln x এর ভিতরে যে ফাংশনটা থাকবে, x এর যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, তার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না। ln বা লগারিদমিক ফাংশনের ভিতরে নেগেটিভ হতে পারবে না, বা ln এর বা log এর বেস বা ভিত্তিও কখনো নেগেটিভ হতে পারবে না। ওকে, দ্যাটস ওয়াই আমাদের এখানে মডুলাস বা একটা পরম চিহ্ন বসানো হয়। হ্যাঁ, এবার আসো যে আমি যদি এটাকে এই কাজটা করি, লাইক আমি তো এটাকে একভাবে করলাম, দেখো আমি এটাকে আর একটু ডিফারেন্ট ভাবে যদি একটু করার চেষ্টা করি, ব্যাপারটা কি হয় একটু খেয়াল করো। যে ধরো আমি নিলাম এখানে তোমার দেখো sin x সমান sin x ddx অফ sin x, তাই না? ddx অফ sin x সমান কি পাই বলো তো? আমরা cos x পাই, তাই না? আচ্ছা, তাহলে দেখো d অফ sin x ইকুয়াল হচ্ছে cos x dx, তাই না? তার মানে ডাইরেক্টলি আমি এখানে এটাকে এভাবে বসাইতে পারি, দেখো যে ইন্টিগ্রেশন অফ cos x dx মানে কি?
আমরা পেলাম ডি অফ সাইন এক্স, ডি অফ সাইন এক্স ডিভাইডেড বাই হোয়াট, সাইন এক্স প্লাস সি। তাহলে বলো আমরা 1/x আছে, তার মানে এই ব্যাপারটা আমাদের ডাইরেক্টলি এমনই না, বলো তো এই ব্যাপারটা কি আমাদের ডাইরেক্ট আমরা এভাবে বলতে পারি না যে ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এক্স সরি ডিএক্স বাই এক্স, এরকমই না? ডিএক্স বাই এক্স থাকলে কি হয় বলো তো, ডিএক্স বাই এক্স থাকলে আমাদের ডিএক্স বাই এক্স তাহলে আমাদের কি হয় বলো তো, ডাইরেক্ট ln x প্লাস সি। তাহলে এটা কি হয় বলো তো আমাদের ডাইরেক্ট আমরা একই লাইনে বলে ফেলতে পারি যে ln অফ সাইন এক্স মডুলাস প্লাস সি। এখন দেখো এই যে পদ্ধতিটা না, এটা খুবই ইফিশিয়েন্ট একটা মেথড। অবশ্য সাবস্টিটিউশন বলা হয় এটাকেও, যে এই মেথডের মাধ্যমে অনেক ক্যালকুলেশনগুলো খুব সহজে করে ফেলতে পারি। ব্যাপারটাকে বুঝতে পারছি আমরা? আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। অলরাইট, তাহলে এইবার আসো যে আমি যদি আরও একটা দুটো উদাহরণ নেই তাহলে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ওকে, আচ্ছা আসো আমরা আর একটা অঙ্ক করে ফেলি। হ্যাঁ দেখো এইখানে একটা চমৎকার কোশ্চেন আছে যে ln অফ এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ইয়েস, নাইস একটা কোশ্চেন। তারপরে 3 নম্বর কোশ্চেনে দেখি যে এই যে আমাদের যেটা দেওয়া আছে 3 নম্বর কোশ্চেনে, হ্যাঁ এই যে 3 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে আমাদের, সেই কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা দেখো এখানে আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে যে যেখানে লন থাকবে সেখানে কি করবা, পুরোটাই জেড ধরে নিবা, তাহলে ব্যাপারটা তোমার জন্য সহজ হয়ে যাবে। যেমন ধরো লন আমাদের কি আছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ আমাদের এখানে পুরোটাই কি ধরবো আমরা, জেড ধরে নিব। এখন যদি ভয় পাও তাহলে তার হবে না, এটা করা খুবই সহজ। দেখো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, দেখো তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে নরমালি আমরা কি পাই যে লন সামথিংকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লন এক্স মানে 1/x পাবো, অ্যাকচুয়ালি 1/x পাবো, তাই না? তার মানে কি থাকলো আমাদের, দেখো তো 1/x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? বাট বলো তো এটা কি এক্স পুরোটা? না, পুরোটা এক্স নয়। তাহলে আমরা কি করবো, আবার এটাকে যে আবার ডিফারেন্সিয়েট করব, কারণ ডিফারেন্সিয়েশনে আমাদের কারেকশন আছে। কোথায় করব, এই যে ভিতরের টুকু যেটুকু আছে যেটাকে আমরা এক্স মনে করেছিলাম, তাহলে এটাকে যদি আমরা কারেকশন করি তাহলে কি পাই বলতো, এটাকে করলে আমরা কি পাই আবার বলতো, এক্স কে করলে পাই 1 প্লাস এটাকে করলে কি পাই বলতো, আমাদের এটা মনে আছে কিনা, রুট ওভার সামথিং করলে পাই, ডিফারেন্সিয়েট করলে পাই 1/2 রুট ওভার সামথিং, তাই না? তাহলে আমরা পাচ্ছি কি 1/2 রুট ওভার এইটাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইবার বলো তো এটার ভিতরে যেটা আছে সেটাও কি পুরোপুরি এক্স? নো। তাহলে এটাকে আমাদের আবার কি করা লাগবে, কারেকশন করা লাগবে। কারেকশন করবো কোথায়, এখানে মাল্টিপ্লাই আকারে। কারেকশন করলে কি পাবো বলতো, 1 কে করলে 0, এক্স করলে 2x, এক্স স্কোয়ার করলে আমরা 2x পাবো। ইয়েস, 2x পাবো, তাই না? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। আর এখানে কি পাবো বলতো, dx, আর এখানে থেকে গেল কি আমাদের dz থেকে গেল, তাই না? তাহলে দেখো এখন যে আমাদের এখানে যেটা সিম্পলিফাই করি আমরা 1/x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থেকে গেল আমাদের, অ্যান্ড এখানে যেটা থেকে গেল এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কি থাকলো x বাই সামথিং। তার মানে এখানে যদি আমি লসাগু করি দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে লসাগু করলে কি পাই, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে অলরেডি x আছে, dx ইজ ইকুয়াল হচ্ছে dz। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি। আচ্ছা বলো তো ভাইয়া আমাকে একটা জিনিস বলো তো, সেটা হচ্ছে যে এই অংশটুকু আর এই অংশটুকু একই না? ইয়েস, এটাকে কাটাকাটি করা যায়। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা কি পাচ্ছি আমরা বলো তো, যে dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু কি আসলো, dz। দেখো তো অঙ্কটা আমাদের সহজ হয়ে গেল না? অঙ্কটা খুবই সহজ হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে ইনপুট করবো, এখানে অলরেডি আমাদের নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে। ইনপুট করলে আমরা কি পাই, লন পুরোটা সময় জেড ধরেছি, কত বড় ফাংশন থেকে কত ছোট হয়ে গেল। আর ডিএক্স বাই এই যে এটার সময় কি ধরেছি আমরা, ডিজেড ধরেছি, মানে যে ডিজেড আমরা পেয়েছি ডিজেড। এবার বলো এর থেকে আর কি সহজ কিছু হয়? জাস্ট এইটুকু করতে পারলে হয়ে যাবে, এটা কঠিন কিছু না, ভেরি ইজি। তাহলে জেড কে করলে আমরা কি পাবো বলতো, জেড স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি।
তাহলে এখন যদি এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করি, জেড এর ভ্যালুটাকে ইনপুট করে দেই, তাহলে কি পাই আমরা বলো তো? জেড সমান কি ধরেছে লন, তার মানে আমরা কি পাবো এখানে লন ওকে। দেখো আমাদের এখানে আমরা কি পাচ্ছি যে লন এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কি আছে বলো তো হোল টু দি পাওয়ার স্কোয়ার, আর ডিভাইডেড বাই কি আছে বলো তো 2 প্লাস সি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 3। দেখো তো সাবস্টিটিউশনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। যদি কি সাবস্টিটিউট করলে আমাদের ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যাবে, এটা যদি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে তোমরা ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবা। দেখো এখানে একটা ব্যাপার কি, যে অঙ্ক করতে গেলে ফিজিক্স এবং ম্যাথে থেকে একটু ডিফারেন্টলি থিঙ্ক করতে পারতে হয়। অলওয়েজ মনে রাখবা মেন্টাল ডিসিপ্লিন অ্যান্ড ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের মাধ্যমেই তুমি ম্যাথে সবচেয়ে বেশি ভালো করবা। আমরা ম্যাথে করতে গিয়ে অনেক সময় ম্যাথে বুঝতে পারি না যে কি ফর্মুলা বসাবো, বা ফর্মুলা বুঝতে পারলেও এর পরের স্টেপে কি করবো এগুলো আমরা বুঝে উঠতে পারি না। এগুলো ভালো হয় আমার এই কথাগুলো তুমি যখন মনে রাখবা। কি কথা? দেখো যে মেন্টাল ডিসিপ্লিন এবং তোমার হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, যখনই তুমি এই দুটো কথা অলওয়েজ মাথায় রাখবা বা অলওয়েজ চিন্তার মধ্যে রাখবা, তাহলে দেখবা যে অঙ্ক করা বা মনে করো অন্যান্য জিনিসগুলো করা তোমার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র তোমার হচ্ছে যে এই মানে পড়াশোনা বা তোমার হচ্ছে কর্মক্ষেত্র নয়, অন্যান্য যে কোনো ক্ষেত্রে তুমি সাকসেসফুল হতে পারবা। মানুষ বলে না যে অলরাউন্ডার মানুষ থাকে, যে পারে না এমন কিছু নাই, এমন অনেক মানুষ আছে যারা সব পারে। ওই মানুষগুলোর জন্য আমি জানি যে এই দুটো জিনিস বা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ওরা এই কথাগুলো মেনে চলে। কথাগুলোটা কি আবার বলছি আমি, যে মেন্টাল ডিসিপ্লিন অ্যান্ড ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করলে তবেই তুমি সাবস্টিটিউশনের এই জিনিসগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবা যে আমাকে কি কার সাথে কি সাবস্টিটিউট করা লাগবে, তাহলে আমার অঙ্কটা ক্যালকুলেশনটা ফাইনালি ইজি হয়ে যাবে। ওকে, তো মনে রাখবা যে মেন্টাল ডিসিপ্লিন অ্যান্ড ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, অ্যান্ড অঙ্ক করার সময় অলওয়েজ আমাদেরকে ডিসিপ্লিন মেনেই চলতে হবে এবং ডিসিপ্লিন হতেই হবে, এতে কোনো ডাউট নাই। যদি এটা করতে না পারি অঙ্কগুলো আমাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে না। আচ্ছা, এই যে মেথডটা আমি মানে যে কথাটা বললাম যে মেন্টাল ডিসিপ্লিন ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, এই মেথডের একটা নাম আছে জানো, যে এই মেথডের নাম হচ্ছে গিয়ে সিলভা মেথড। এই মেথডটা অ্যাপ্লাই করে লোকটা অনেক কিছু করেছেন লাইফে। ওকে, অলরাইট, তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। এক্সাম্পল নাম্বার 4, এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে দেখো পরের অঙ্কটা যদি আমরা করি, কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx, তাই না? ইয়েস, তাহলে এই অঙ্কটা খেয়াল করে দেখো, এক্স কিউব ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এটার জন্য আমার কি সাবস্টিটিউশন করা লাগবে? দেখো কিভাবে ধরলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। ধরি, দেখো এখানে কি আছে খেয়াল করে দেখো, তোমার tan ইনভার্স এক্স কিউব ইকুয়ালস আমরা কি ধরলাম, জেড ধরলাম। ওকে, tan ইনভার্স এক্স কিউব সমান সমান আমরা জেড ধরি, তাহলে দেখো আমাদের এখানে আসে কি, যে আমরা কি জানি tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1 বাই তোমার হচ্ছে যে 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এক্স কিউব আছে তাহলে কি হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 হবে। আর যেহেতু এটা এক্স নয়, তাহলে এখানে কি থাকবে বলতো, আমাদের ইনটু আকার থাকবে এক্স টু দি পাওয়ার 2। অর্থাৎ আমাদের এখানে দেখো যে 3x টু দি পাওয়ার 2 dx ইজ ইকুয়ালস হচ্ছে dz আসবে, তাই না? যদি এটা এসে থাকে তাহলে খেয়াল করো, তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, যে এক্স স্কোয়ার dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি বলো তো আমরা, dz ডিভাইডেড বাই 3। এখন আমরা সবকিছু এখানে সাবস্টিটিউট করে ফেলি, তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন অফ, দেখো এই যে dx এক্স স্কোয়ার আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে মানে ওটা পাবো কি dz বাই 3, তার মানে 3টাকে আমি এখানে নিচে নিয়ে আসলাম। আর এখানে কি আছে বলতো, tan ইনভার্স, এটার জন্য আমরা কি পাচ্ছি বলতো, যে z dz পেয়ে যাচ্ছি আমরা। এটা কি করা খুব কঠিন না, এটা করা যথেষ্ট সহজ। তাহলে কি পাচ্ছি আমরা এখানে 1/3, আর z কে করলে আমরা কি পাই বলতো, z টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 2 প্লাস c, এটাই অঙ্কটা অ্যাকচুয়ালি।
তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলতো 1/6 z⁴2, তার মানে জেড এর ভ্যালু কি জানি আমরা বলতো tan ইনভার্স x³ হোল টু দি পাওয়ার হচ্ছে কি 2 প্লাস c, এবং এটাই অ্যান্সার। তুমি যদি এখানে tan ইনভার্স x³ সমান সমান z না ধরে তুমি যদি x³ সমান সমান z ধরো, হ্যাঁ, তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যায়, বড় হবে, বাট হবে, অবশ্যই হবে। এখানে দুটো আমরা এই দুইভাবেই সাবস্টিটিউশন পদ্ধতি অ্যাপ্লাই করে এটাকে সমাধান করতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইজ দ্যাট ক্লিয়ার? অলরাইট, তাহলে দেখো আমরা এটাও হয়ে গেল। এরপর আসো আমাদের আরেকটা অঙ্ক আছে, tan √x sec² √x √x dx, এই যে 5 নম্বর অঙ্কটা। ওকে, এই 5 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো যে আমরা যদি এটাকে করার চেষ্টা করি তাহলে দেখো এখানে আমরা ধরবো কি 5 নম্বর tan √x sec² √x, তার মানে আমি যদি এখানে তোমার ধরি তোমার হচ্ছে tan √x হচ্ছে z ধরলাম আমি। তুমি চাইলে √x সমান সমান z ধরে এটা ক্যালকুলেশনটা করতে পারো, তবে তোমার জন্য অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ওকে, তাহলে আমরা tan √x ধরে করলাম। তাহলে আমি যদি এখানে ডিফারেন্সিয়েট করি, tan কে ডিফারেন্সিয়েট করলে কি পাই আমরা বলতো sec²x √x, অ্যান্ড এটা যেহেতু x না তাই এটাকে করলে আমরা কি পাবো বলতো 1/2 √x dx হচ্ছে dz। তাহলে এখন দেখো আমরা এখানে যদি একটু সাজিয়ে লিখি sec² √x dx √x, আর এখানে 1/2, এটা 2টাকে এভাবে পার করে দিলাম, কি থাকে বলতো 2 dz থাকে। তাহলে এখানে সবকিছু আমরা জাস্ট সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা কি পাবো বলতো ইন্টিগ্রেশন অফ tan √x মানে কি বলতো z, আর sec² √x, হ্যাঁ, dx √x 2 dz। তার মানে আমরা কি পাচ্ছি বলতো এখানে যে z হচ্ছে গিয়ে dz 2 dz, তার মানে 2টাকে সামনে নিয়ে চলে আসলাম। তার এখানে ফাইনালি কি পাচ্ছি আমরা বলতো যে একই রকম ভাবে 2 × z² 2 প্লাস c, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কি থাকলো আমাদের বলতো এখানে যে z² প্লাস c, তাহলে z এর ভ্যালুটা আমরা বসাই দিই যে তোমার tan √x তার উপরে হোয়াট হোল স্কয়ার প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো অঙ্কটা কি খুবই বড়। তো এই সাবস্টিটিউশনের মাধ্যমে যদি অঙ্কগুলো আমরা করি তাহলে আমাদের জন্য যথেষ্ট সহজ এবং ইজি হয়ে যায়। ওকে, অঙ্কটা যথেষ্ট ইজি। এইবার আসো এই অঙ্কটা, এটা তোমরা নিজেরা একটু করো √x² - a² dx। আমি এখানে দেখো সাবস্টিটিউশন কি করা লাগবে এখানে একটু বলে রাখছি যে x = a sec θ বসালে অঙ্কটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তোমাদের x³ আর x² এর টার্ম আসবে, সো এটা আসলে নর্মালি তেমন কঠিন কিছুই হবে না, তোমরা এটা পারবা। আর যদি না পারো কোনো সমস্যা নাই, এই টাইপেরই একটা নির্দিষ্ট টাইপেরই তোমার যে ক্যালকুলেশন আছে আমি ওখানে গেলে এই ডিটেলসে আরও করে দেবো, এই অঙ্কটাই করে দিব। ওকে, অলরাইট, তাহলে এই ব্যাপারটা খেয়াল করে দেখো অঙ্কটা আমাদের এর সাবস্টিটিউশন গেল। হ্যাঁ, এইবার আসো যে আমাদের হচ্ছে গিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আমরা দেখছি না? ইয়েস, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ব্যাপারটা দেখছি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখো আংশিক ভগ্নাংশ আমরা ব্যাপারটা দেখছি। তো এই একটা ব্যাপার গেল। সো এই আসো আমাদের মোটামুটি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্ট দেখছি, আমরা সার্টেন মেথড দেখছি, মিসচেলেনিয়াস মেথড দেখছি। সো এই মেথডগুলোর মাধ্যমে আমাদের আসলে ক্যালকুলেশনগুলো করা লাগবে। তো এই হচ্ছে আমাদের সর্বসাকুল্যে পার্ট 1 ইন্টিগ্রেশন পার্ট 1 এর ভিডিও। এরপরে আমরা পরের ভিডিওটাতে ইন্টিগ্রেশনের যত ফর্মুলা আছে, যত রকম অলমোস্ট যত রকমের ফর্মুলা প্রয়োজন হয় সব ফর্মুলা নিয়ে আমরা পার্ট 2তে ডিসকাস করব। এর বাইরে কোনো ফর্মুলা প্রয়োজন হবে না, ইভেন অনেক অঙ্কগুলো এর মধ্যে করা থাকবে, ছোটখাটো অঙ্কগুলো এর মধ্যে করা থাকবে। ওকে, সো আমরা নেক্সট পার্টে ইন্টিগ্রেশন পার্ট 2তে ইন্টিগ্রেশনের ফর্মুলা এবং কিছু ডিফারেন্সিয়েশনের ফর্মুলাও শেখার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, অলরাইট, টিল দেন টাটা।